আবারও প্রশান্ত মহাসাগরের বুক চিরে গর্জে উঠেছে চীনের ড্রাগন আর্মি। একের পর এক সাগর আকাশ দখলে নেওয়ার বার্তা দিয়ে আগ্রাসী হয়ে উঠেছে বেইজিং। দুইটি বিমান বাহিনী রণতরী নিয়ে টানা মহড়া চালাচ্ছে চীন, জানিয়ে চরম উদ্বেগে জাপান ও ফিলিপাইন। এখন পর্যন্ত চীনের শক্তিশালী বিমান বাহিনী রণতরী সানডং ও লিয়াংনিং জাপানের দ্বীপপুঞ্জের আশেপাশে প্রশান্ত মহাসাগরের গভীরে অবস্থান করছে। একাধিক সূত্র বলছে, চীনা যুদ্ধবিমান প্রতিদিন কয়েকশো বার উড্ডয়ন ও অবতরণ করছে এই রণতরী থেকে। মহড়ার সময়ই জাপানি আকাশে ঢুকে বিদেশি যুদ্ধবিমানকে ধাওয়া দিয়েছে চীনের J-15 যুদ্ধবিমান। গত 7 জুন একটি জাপানি নজরদারি বিমানকে প্রায় 40 মিনিট ধরে অনুসরণ করে চীনের যুদ্ধবিমান। পরদিন তা দ্বিগুণ সময় ধরে করে আরও একবার। চীনা যুদ্ধবিমানগুলো একেবারে সামনে চলে গিয়ে কাট অফ করে জাপানি বিমানের গতি থামিয়ে দেওয়ার মতো চরম পদক্ষেপ নেয়। টোকিও বলছে, এটা শুধুই নজরদারি নয়, এটা হচ্ছে সরাসরি হুমকি। জাপান বলছে, 25 মে থেকে এখন পর্যন্ত অন্তত 500 বারেরও বেশি চীনা যুদ্ধবিমান এবং হেলিকপ্টারের অবতরণ ও উড্ডয়নের তারা ট্র্যাক করেছে। শুধু তাই নয়, 2টি চীনা রণতরী জাপানের একচেটি অর্থনৈতিক অঞ্চলের ভেতর দিয়েও গিয়েছে, যে এলাকা আন্তর্জাতিকভাবে শুধু জাপানের সম্পদ অনুসন্ধান ও ব্যবহারের জন্য স্বীকৃত। এই আগ্রাসন নিয়ে চীনের অবস্থান বরাবরের মতোই আগ্রাসী। বেইজিং বলছে, তাদের সব কার্যক্রম আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ এবং এটি চীনের সামরিক মহড়ার অংশ মাত্র। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জাপানের টহল বিমান ও জাহাজ এসব এলাকায় আসা যাওয়া করায় আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, প্রশান্ত মহাসাগরের নিয়ন্ত্রণ ধরে রাখতে চীন এখন আর কূটনৈতিক ভাষায় কথা বলছে না, সরাসরি শক্তির মহড়া চালাচ্ছে। জাপান ও ফিলিপাইন এই মহড়াকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় হুমকি বললেও বেইজিং এটিকে নিজের সামরিক সক্ষমতা প্রদর্শনের অংশ হিসেবে চালিয়ে যাচ্ছে। তবে সাগরে চীনের আধিপত্য ও আধুনিক J-15 যুদ্ধবিমানের পরিপূর্ণ উপস্থিতি এখন কেবল জাপান নয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দুশ্চিন্তার অন্যতম উৎস। কারণ এই মহড়ার সময় চীনের প্রতিটি পদক্ষেপ অত্যন্ত নিখুঁত, পরিকল্পিত এবং প্রতিরোধমূলক নয়, বরং আধিপত্যমূলক। চীন এর আগেও দক্ষিণ চীন সাগরে একই কৌশল নিয়েছে, কিন্তু এবার তা প্রশান্ত মহাসাগর অবধি ছড়িয়ে পড়েছে। এটাই পশ্চিমা শক্তির জন্য বড় বার্তা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য। বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তাহলে জাপান ও ফিলিপাইনকে নিজেদের প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হতে পারে, আর যুক্তরাষ্ট্রকেও প্রস্তুত থাকতে হতে পারে চীনের এই ধীরে ধীরে আগ্রাসনমূলক কৌশলের জবাব দেওয়ার জন্য। মধ্যরাতের আকাশ চিরে যখন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ঝাঁপিয়ে পড়ছিল একের পর এক বাংকার বাস্টার বোমা, তখন হয়তো কেউই কল্পনা করেনি সবকিছু ধ্বংসের পরও ইরানের হাতে থেকে যেতে পারে সবচেয়ে ভয়ঙ্কর উপাদানটি। ইসরায়েলি গোয়েন্দারাই এখন দাবি করছে 400 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম পুরোপুরি অক্ষত। 13 জুন ইসরায়েল চালায় মিডনাইট হ্যামার নামের গোপন বিমান হামলা। এর ঠিক 9 দিন পর 22 জুন যুক্তরাষ্ট্র চালায় সমন্বিত ক্ষেপণাস্ত্র আক্রমণ। নিশানায় ছিল নাতাঞ্জ, ফোর্দো, ইস্পাহান, ইরানের সবচেয়ে কড়া নিরাপত্তায় থাকা পারমাণবিক গবেষণা ও উৎপাদন কেন্দ্র। ব্যবহার হয় অন্তত 14টি GVU-57 বাংকার বিডিং বোমা। আকাশপথে ছোড়া হয় 30টিরও বেশি টমাহক মিসাইল। পশ্চিমা গোয়েন্দাদের ধারণা ছিল এই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে গেছে, কিন্তু বাস্তবতা যেন ছিল একেবারেই ভিন্ন। ইসরায়েল এখন দাবি করছে হামলার আগেই ইরান মূলত ইউরেনিয়াম মজুদ সরিয়ে ফেলেছে এবং সেই সরানো উপাদান ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড বা UF6, যার পরিমাণ প্রায় 400 কেজি। তা দিয়ে 8 থেকে 10টি পারমাণবিক বোমার সমান যুদ্ধোপযোগী অস্ত্র তৈরি করা সম্ভব। UF6 হলো একটি গ্যাসীয় যৌগ, যেটি মূলত ইউরেনিয়াম প্রক্রিয়াজাত করে বানানো হয়। এরপর এটি IR6 সেন্ট্রিফিউজে প্রবাহিত করে ধীরে ধীরে 60% পর্যন্ত সমৃদ্ধ করা হয়। আর এখানেই উদ্বেগ, কারণ বাকি 30% পেতে সময় লাগে কেবল কয়েক সপ্তাহ, যদি স্থাপনাগুলো সচল থাকে।
উল্লেখযোগ্য বিষয় হলো 60% সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো গবেষণাগার নয়, প্রায় যুদ্ধাস্ত্রের শেষ সীমানায় পৌঁছে যাওয়া পদার্থ। আর এখন সেই সম্পূর্ণ গ্যাস কোথায় আছে তাও অজানা। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে গোয়েন্দারা বলছে ফোর্দোর বাইরে রাতারাতি ট্রাকে করে সরানো হয়েছে অজানা কিছু বস্তু। ধারণা করা হচ্ছে এই সব ট্রাকেই ছিল গ্যাস সিলিন্ডারে ভরা UF6। বিশেষজ্ঞদের মতে একটি মাত্র 30B সিলিন্ডারে এই 400 কেজি ইউরেনিয়াম বহন সম্ভব এবং সেই সিলিন্ডার পরিবহন করতে পারে একটি সাধারণ ট্রাক। তবে এর নিরাপত্তা ব্যবস্থাও জটিল, কারণ UF6 অত্যন্ত বিষাক্ত। তাপমাত্রা নিয়ন্ত্রণ না করলে এটি শ্বাস প্রশ্বাসে বিষক্রিয়া ঘটাতে পারে, এমনকি মৃত্যুও ঘটাতে পারে। প্রশ্ন উঠছে, ইরান কি এই ইউরেনিয়াম কোনো গোপন সামরিক ঘাঁটিতে সরিয়ে নিয়েছে? তবে সেটি কোথায়? ইয়েমেনের হুতিশাসিত এলাকায়, নাকি সিরিয়ায় গড়ে তোলা বাংকারে, অথবা ইরান মরুভূমির মধ্যভাগে একটি নতুন স্থাপনায়? তা এখনও জানে না কেউই। ইসরায়েলের দাবি এই ইউরেনিয়াম হয়তো ইতোমধ্যে এমন কোনো জায়গায় আছে যেখান থেকে সেটি বোমা তৈরির চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু UF6 দিয়ে সরাসরি বোমা তৈরি সম্ভব নয়। প্রথমে তা রূপান্তর করতে হয় ইউরেনিয়াম টেট্রাফ্লোরাইড বা UF4-এ, যাকে বলা হয় গ্রিন সল্ট। এরপর ম্যাগনেসিয়াম দিয়ে গলিয়ে তৈরি করতে হয় ধাতব ইউরেনিয়াম। তারপর আসে সবচেয়ে জটিল ধাপ, নির্দিষ্ট আকৃতির কোর বানানো, যেটি একটি পারমাণবিক বোমার হৃদয়। তবুও বাস্তবতা হলো ইরান এখন এমন একটি পর্যায়ে পৌঁছেছে যেখানে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়েই একটি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। একজন বিশেষজ্ঞ স্মরণ করিয়ে দিয়েছেন 1945 সালে হিরোশিমায় ফেলা লিটল বয় বোমাতেও ছিল 64 কেজি HEU, যার গুণমান ছিল 80%, আর ইরানের হাতে রয়েছে 400 কেজি UF6। এটা কেবল একটি সংখ্যার খেলা নয়, এটা এক আদর্শিক যুদ্ধের প্রতীক। বিশ্ব যখন ধারণা করেছিল হামলায় সব শেষ, তখন ইরান হয়তো প্রকৃত অর্থেই সব শুরু করেছিল। এই গ্যাস এখন শুধু একটি রাষ্ট্রের সম্পদ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্যের নিয়ামক। এখন প্রশ্ন, এই গ্যাস ব্যবহৃত হবে কিনা, কবে হবে, কোথায় হবে, তা ভবিষ্যতের কাছে অজানা। তবে একটি বিষয় স্পষ্ট, এই 400 কেজি ইউরেনিয়াম এখনও ইরানের দখলে থাকলে সেটা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক চিত্রে এক অভূতপূর্ব পরিবর্তন দেখা যেতে পারে। কূটনৈতিক বিশ্বকে উত্তপ্ত করে আবারও মুখোমুখি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ইউক্রেন যুদ্ধ অবসানের আলটিমেটাম সরাসরি উপেক্ষা করেছে ক্রেমলিন। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে শান্তি আলোচনায় অংশগ্রহণের আগ্রহ থাকলেও যুদ্ধের নিজস্ব লক্ষ্য অর্জনই তাদের জন্য প্রধান অগ্রাধিকার। গত রোববার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, আমাদের লক্ষ্য খুবই স্পষ্ট এবং তা অর্জন করাই মূল বিষয়। তিনি জানান, শান্তির পথে অগ্রসর হতে হলে ইউক্রেনকে প্রথমেই রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলো থেকে সরে যেতে হবে এবং ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা পুরোপুরি ত্যাগ করতে হবে। তবে এই দাবিগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন ও পশ্চিমা বিশ্বরা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়াকে 50 দিনের একটি সময়সীমা বেঁধে দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন নির্ধারিত সময়ের মধ্যে কোনো শান্তি চুক্তি না হলে রাশিয়ার ওপর কঠোর অর্থনৈতিক শাস্তি হিসেবে শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প জানান, যদি চুক্তি না হয় তাহলে আমরা দ্বিতীয় স্তরের শুল্ক আরোপ করব, যার লক্ষ্য হবে রাশিয়ার বাকি বাণিজ্যিক অংশীদাররাও। এই পদক্ষেপ রাশিয়ার অর্থনৈতিক ভিত্তিকে আরও দুর্বল করে দেবে। সেই সঙ্গে ইউক্রেনে আবারও মার্কিন অস্ত্র সরবরাহ শুরু করার ঘোষণাও দেন তিনি। কিন্তু ট্রাম্পের এই আলটিমেটামকেই প্রত্যাখ্যান করেছে মস্কো, যা পরোক্ষভাবে একটি সংঘাতময় বার্তা বহন করছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা শান্তি আলোচনার একটি নতুন প্রস্তাব রাশিয়ার কাছে পাঠিয়েছেন, যদিও এর পরিপ্রেক্ষিতে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি মস্কো। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তুরস্কের ইস্তানবুল হতে পারে সম্ভাব্য আলোচনার স্থান, তবে এখনো কোনো নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
বিশ্লেষকরা বলছেন, একদিকে যখন কূটনৈতিক পথে শান্তির সুযোগ উকি দিচ্ছে, অন্যদিকে পরস্পরের অবস্থানে অনমনীয়তা পরিস্থিতিকে জটিল করে তুলছে। আর এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্কিন রাজনীতি, রুশ আগ্রাসন ও ইউক্রেনের সার্বভৌমত্বের প্রশ্ন। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কি ভবিষ্যতের আরেক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে, নাকি বাস্তব হয়ে উঠবে একটি দীর্ঘ প্রতীক্ষিত শান্তির সূচনা। 2022 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। প্রায় 3.5 বছর ধরে চলা এই যুদ্ধে দুই পক্ষেরই বড় ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৎপরতায় বিগত 5 মাসে তুরস্কের ইস্তানবুল শহরে 2 দফা আলোচনায় বসেছে মস্কো ও কিয়েভ। এই আলোচনায় বন্দি বিনিময়ের বিষয়ে ঐক্যমত্য হয়েছে, তবে যুদ্ধবন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। নির্বাচনে হেরেও ক্ষমতা ছাড়তে নারাজ জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। পদ ছাড়ার পরিবর্তে বরং তার আগ্রহ বাণিজ্য আলোচনায়। সদ্য সমাপ্ত উচ্চকক্ষের নির্বাচনে জাপানের ক্ষমতাসীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, কিন্তু এই কঠিন পরাজয়ের মধ্যেও পদত্যাগে রাজি নন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। রোববার ভোট গ্রহণ শেষে এক বিবৃতিতে তিনি বলেন, এই কঠিন ফলাফল আমি শ্রদ্ধার সাথে গ্রহণ করছি, তবে এখন আমার মূল মনোযোগ বাণিজ্য আলোচনায়। ভোটের ফলাফলে দেখা গেছে 248টি আসনের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সরকার জোটের প্রয়োজন ছিল অন্তত 50টি আসন, অথচ তারা পেয়েছে মাত্র 47টি। প্রধান বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে 22টি আসন। এই ফলাফল এমন এক সময় এলো যখন মূল্যস্ফীতি, চালের দাম বৃদ্ধি এবং রাজনৈতিক কেলেঙ্কারিতে জনগণের ক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক টানাপোড়েন ও সম্ভাব্য নতুন শুল্ক হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এই পরিস্থিতিতে কয়েকদিন আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার মতো জাপানকেও কড়া বার্তা দেন। তিনি ইশিবাকে 50 দিনের সময়সীমা দিয়ে হুঁশিয়ারি দেন, যদি এই সময়ের মধ্যে শান্তিপূর্ণ সমাধান ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হয়, তবে কঠোর বাণিজ্য শুল্ক আরোপ করা হবে। কিন্তু ভোটের ফলাফলে দেখা গেল জনগণ এমন চাপ বা বার্তার চেয়ে বেশি উদ্বিগ্ন ভেতরে রাজনৈতিক অচলাবস্থা ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রী ইশিবা জনসম্পৃক্ততা এবং উদ্দীপনা তৈরিতে ব্যর্থ হয়েছেন। দেশের ভেতরে তার প্রতি আস্থা কমেছে, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের তুলনায়। কারণ অনেক রক্ষণশীল সমর্থক মনে করেন ইশিবা যথেষ্ট জাতীয়তাবাদী নন, তার চীনা বিরোধী অবস্থানও আবের মতো দৃঢ় নয়। এই অবস্থায় রাজনৈতিক পরিসরে জায়গা করে নিয়েছে একটি ছোট কিন্তু অত্যন্ত উচ্চকণ্ঠ দল সানসেইতো। দলটির নেতৃত্বে আছেন সোহেই কামিয়া, যাকে অনেকেই জাপানের ট্রাম্প বলে আখ্যা দেন। জাপান ফার্স্ট নীতির ঝান্ডাবাহী এই দলটি এবারের নির্বাচনে 14টি আসন পেয়েছে, যেখানে আগের নির্বাচনে তাদের ছিল মাত্র 1টি আসন। সানসেইকো দলের উত্থান এসেছে মূলত ইউটিউব ও সোশ্যাল মিডিয়ার তত্ত্বভিত্তিক প্রচার থেকে। মহামারীকালে তারা মুখে মাস্ক না পরার আহ্বান জানায়, ভ্যাকসিন বিরোধিতা করে, এমনকি ডিপ স্টেট ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে দিয়ে বিতর্ক তৈরি করে। জাপান ঐতিহ্যগতভাবে অভিবাসন বিরোধী ও সংস্কার প্রতিরোধী সমাজ। সাম্প্রতিক বছরগুলোতে বিদেশি পর্যটক ও অভিবাসীর ঢল সেখানে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিয়েছে। অনেক স্থানীয় নাগরিকের অভিযোগ, বিদেশিরা জাপানের সুযোগ সুবিধার অপব্যবহার করছে। এই ভেতরে থাকা ক্ষোভই ব্যবহার করেছে সানসেইতো। দলটি নির্বাচনী প্রচারে সরাসরি বলেছে, বিদেশিদের কারণে জাপান তার ঐতিহ্য হারাচ্ছে। এই ইস্যুকে সামনে রেখেই তারা জনপ্রিয়তা কুড়িয়েছে মূলধারার অনেক ভোটারদের কাছ থেকে।
এই প্রেক্ষাপটে ইশিবা ঘোষণা দিয়েছেন একটি টাস্ক ফোর্স গঠনের, যারা বিদেশিদের অপরাধ বা বিরূপ আচরণ খতিয়ে দেখবে। এর মধ্যে রয়েছে অবৈধ ভূমি ক্রয়, অভিবাসন সংক্রান্ত অনিয়ম এবং সামাজিক নিরাপত্তার সুবিধা বকেয়া রাখা। এখনও দলীয় নেতৃত্বের পরিবর্তনের বিষয়ে কিছু বলেননি ইশিবা, তবে বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে নতুন নেতৃত্বের জন্য পথ উন্মুক্ত হতে পারে। আলোচনায় আছেন সানা এ তাকাইচি, যিনি গতবার ইশিবার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সাবেক অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকায়ুকি কোবায়াশি এবং সাবেক প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির ছেলে শিনজিরো কোইজুমি। তবে নেতৃত্ব বদল ঘটলে শুধু রাজনৈতিক নাটক নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনাতেও প্রভাব পড়বে। আর এই মুহূর্তে জাপানের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আস্থা, এই দুটোই সবচেয়ে জরুরি। অন্যদিকে সোমবার টোকিও স্টক এক্সচেঞ্জ ছিল বন্ধ, তবে বৈশ্বিক বাজারে ইয়েনের মান বেড়েছে। বিশ্লেষকেরা বলছেন বিনিয়োগকারীরা এই ফলাফলের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। তবে রাজনৈতিক ঝড়ের শুরুটা এখানেই, তবে শেষ কোথায় সেটাই এখন দেখার বিষয়। তবে নেতৃত্ব বদল ঘটলে শুধু রাজনৈতিক নাটক নয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনাতেও প্রভাব পড়বে। আর এই মুহূর্তে জাপানের জন্য অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক আস্থা, এই দুটোই সবচেয়ে জরুরি। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রতিদিনই নতুন বিতর্কের জন্ম দেন ডোনাল্ড ট্রাম্প। কথাবার্তা, মন্তব্য কিংবা সামাজিক মাধ্যমে অদ্ভুত কন্টেন্ট পোস্ট করে আলোচনায় আসা যেন তার পুরনো অভ্যাস। এবার সেই বিতর্কের মাত্রা ছাড়িয়ে গেল আরও এক ধাপ। নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক ভিডিও পোস্ট করে চরম আলোড়ন তুলেছেন প্রেসিডেন্ট। সোমবার 21 জুলাই পোস্ট করা সেই ভিডিওটিতে দেখা যায় প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাকে গ্রেপ্তার করা হচ্ছে। ভিডিওর শুরুতেই ওবামার একটি বক্তব্য ব্যবহার করা হয়েছে, প্রেসিডেন্টরাও আইনের ঊর্ধ্বে নন। এরপর দ্রুত কেটে কেটে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী রাজনীতিকদের কিছু সংলাপ দেখানো হয়, যেখানে তারা সবাই আইনের শাসনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। কিন্তু এই বয়ানকে পটভূমি করে ভিডিওটি যখন দৃশ্যান্তর ঘটে তা যেন চমকে ওঠার মতো। ভিডিওর দৃশ্য এবং বর্ণনা এতটাই বাস্তবসম্মত যে অনেক দর্শক প্রথমে বুঝতেই পারেননি এটি একটি কল্পনা নির্ভর, সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা ভিডিও। ওভাল অফিসের দরজা খুলে প্রবেশ করে দুইজন FBI এজেন্ট তারা সোজা গিয়ে ওবামার হাতে হাতকড়া পরিয়ে দেন। পাশেই একটি সোফায় বসে থাকা ডোনাল্ড ট্রাম্প হাসি মুখে দৃশ্যটি উপভোগ করছেন, এমনভাবেই কল্পনা করা হয়েছে ভিডিওতে। ভিডিওটির একবারের শেষে দেখা যায় জেলের ভেতরে কমলা পোশাক পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন ওবামা। কিন্তু এই ভিডিওতে সবচেয়ে বিস্ফোরক বিষয় ছিল কোনো অংশে এটিকে কল্পনা নির্ভর বা AI জেনারেটেড বলে কোনো সতর্কতা বা ব্যাখ্যা দেননি ট্রাম্প। না আছে কোনো ডিসক্লেইমার, না আছে স্পষ্ট কোনো ব্যাখ্যা। ফলে তা দেখে বহু ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে পড়ে এবং অনেকেই সেটিকে বাস্তব ঘটনা ধরে নিয়ে প্রতিক্রিয়া জানান। ভিডিওটি ট্রুথ সোশ্যালের পর দ্রুত ছড়িয়ে পড়ে এক্স, ফেসবুক, টেলিগ্রাম এবং ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। ভিডিওটি নিয়ে ট্রাম্পের সমর্থক এবং বিরোধীদের মধ্যে শুরু হয় তীব্র বিতর্ক। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একজন প্রেসিডেন্টের মুখ থেকে এমন একটি বিভ্রান্তিকর ভিডিও পোস্ট করা শুধু দায়িত্ব জ্ঞানহীনতা নয়, বরং তার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তারা আশঙ্কা করছেন এই ধরনের ভিডিও ভবিষ্যতে আমেরিকার নির্বাচনী পরিবেশকে আরও বেশি বিদ্বেষমূলক এবং উত্তপ্ত করে তুলবে। বিশ্লেষক এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে এই ঘটনার মাধ্যমে আবারও সামনে এলো AI নির্ভর কন্টেন্টের নিরাপত্তা ও সামাজিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগের বিষয়। অনেকেই বলছেন AI ভিডিও নির্মাণের এই প্রবণতা ভবিষ্যতে ভুল তথ্য ছড়িয়ে জনমত প্রভাবিত করার নতুন মাধ্যম হয়ে দাঁড়াতে পারে। এর আগে নির্বাচনী প্রচারে নিজের মামলার প্রসঙ্গ বা বাইডেন প্রশাসনের সমালোচনা করতে গিয়ে ট্রাম্প কল্পিত ভিডিও বা প্রতীকী ছবি পোস্ট করেছেন। কিন্তু এবার ওবামাকে নিয়ে একটি গ্রেপ্তার দৃশ্য পোস্ট করা অনেকেই দেখছেন এ ধরনের রাজনৈতিক হুমকি বা শক্তি প্রদর্শন হিসেবে, বিশেষ করে যখন তিনি নিজেও একাধিক ফৌজদারি মামলায় অভিযুক্ত।
ডেমোক্রেটিক পার্টির নেতারা ইতোমধ্যেই ট্রাম্পের এই পোস্টের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের বক্তব্য, রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে কাল্পনিক গ্রেপ্তারের মাধ্যমে উপহাস করা শুধু অনৈতিক নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধের উপরও সরাসরি আঘাত। এখন পর্যন্ত বারাক ওবামার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি না এলেও তার ঘনিষ্ঠরা একে সীমা লঙ্ঘন করা কাজ বলে আখ্যা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে ইতোমধ্যে প্রশ্ন উঠেছে, এআই ভিডিও বিশেষ করে রাজনৈতিক উদ্দেশ্যে নির্মিত হলে সেটির প্রচার বা পোস্ট করা কতটা আইনসিদ্ধ। অনেকে বলছেন, নতুন আইন প্রণয়ন না করা হলে ভবিষ্যতে এমন আরও ভিডিও তৈরি করে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা অসম্ভব নয়। তবে ট্রাম্পপন্থীরা বলছেন এটি নিছকই মজার ভিডিও বা পলিটিক্যাল মেসেজ। তাদের দাবি, ডেমোক্র্যাটরাই অতিমাত্রায় প্রতিক্রিয়া দেখাচ্ছেন। এই বিতর্ক আরও একবার স্মরণ করিয়ে দিল, এআই প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনা তৈরি করছে, তেমনি রাজনৈতিক অপব্যবহারের একটি নতুন ক্ষেত্র হিসেবেও সামনে আসছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতের রাজনীতিতে কে কোন তথ্য বিশ্বাস করবেন তা নির্ধারণ করবে কন্টেন্টের প্রামাণ্যতা নয়, বরং তা কে কখন কিভাবে ছড়াচ্ছে সেই রাজনৈতিক উদ্দেশ্য। অনেকদিন ধরেই ইউরোপীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস কার্যত দুভাগে বিভক্ত। একদিকে গ্রিক প্রধান সরকার, অন্যদিকে তুরস্ক সমর্থিত অঞ্চল টার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাস। তবে এই বিভাজন এতদিন ছিল কেবল রাজনৈতিক ও সামরিক বাস্তবতায়। Asli unsuru olan Kıbrıs Türk halkı kendi öz yurdunda এবার সেই বিভাজনকে আনুষ্ঠানিক রাষ্ট্রীয় রূপ দিতে উদ্যোগী হয়েছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সাইপ্রাসকে ভেঙে দুই স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন। তিনি বলছেন, বাস্তবতা মেনে এই দুই রাষ্ট্রকে স্বীকৃতি দিতেই হবে আন্তর্জাতিক সম্প্রদায়কে। Kıbrıs Türk tarafının desteğini açıkça çektiği birçok kez 20 জুলাই সাইপ্রাসের টার্কিশ সেনাদের সামরিক অভিযানের 51 বছর পূর্তিতে উত্তর সাইপ্রাসে যান প্রেসিডেন্ট এরদোয়ান। সেখানকার এক অনুষ্ঠানে তিনি বলেন, দুই রাষ্ট্রভিত্তিক যে স্বপ্ন রয়েছে, তুরস্ক সেটিকে পূর্ণ সমর্থন করে। এটাই একমাত্র বাস্তবসম্মত সমাধান। kaybedecek bir 60 yılı daha yok. তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এখনই বাস্তবতাকে স্বীকার করে নেওয়া। শান্তি স্থাপনের এই পথকেই স্বীকৃতি দেওয়া প্রয়োজন। এটাই মধ্যপ্রাচ্য ও ইউরোপীয় অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে। Birçok kez denenmiş ve başarısız olmuş bir çözüm modelinde তবে এরদোয়ানের এই অবস্থান নতুন নয়। 2020 সালের নভেম্বরে প্রথমবার আনুষ্ঠানিকভাবে দুই রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিলেন তিনি। সেই সময় ইউরোপীয় ইউনিয়ন এই প্রস্তাবের বিরুদ্ধে কড়া বার্তা diyeছিল। ধারণা করা হচ্ছিল তুরস্কের ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। buradan tüm dünyaya bir kez daha çağrımızı yapıyoruz. তবুও রাজনৈতিকভাবে পিছপা হয়নি আঙ্কারা। তুরস্কের সরাসরি সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তায় উত্তর সাইপ্রাস এখনও স্বাভাবিকভাবেই পরিচালিত হচ্ছে। কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির অভাবে অঞ্চলটি আন্তর্জাতিক ফোরামগুলোতে একঘরে। জাতিসংঘ সহ বিশ্বের কোনো শক্তি টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাসকে স্বীকৃতি দেয়নি। 1974 সালে সাইপ্রাসের রাজনৈতিক সংকটের মধ্যে হস্তক্ষেপ করে তুরস্ক। সেই সময় গ্রিসের সামরিক জান্তা সরকার দেশটির রাজধানী নিকোসিয়ায় অভ্যুত্থান ঘটায়। তার জবাবে সাইপ্রাসের সামরিক অভিযান চালায় তুরস্কের সেনাবাহিনী। দখল করে নেয় উত্তর সাইপ্রাস অঞ্চল। এর 9 বছর পর অর্থাৎ 1983 সালে সেই দখলকৃত অঞ্চলে গঠিত হয় একটি নতুন রাষ্ট্র, টার্কিশ রিপাবলিক অফ নর্দার্ন সাইপ্রাস। এই রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে কেবল তুরস্ক। জাতিসংঘ এই উদ্যোগকে অবৈধ দখল হিসেবে ঘোষণা করেছে বহুবার। এমনকি গ্রিসের অভিযোগ, তুরস্ক ধাপে ধাপে পুরো সাইপ্রাস দখলের পরিকল্পনা বাস্তবায়ন করছে। তারা বলছে উত্তর সাইপ্রাসকে রাষ্ট্র বানিয়ে বাকি অংশকেও কবজায় নিতে চায় আঙ্কারা। আর প্রেসিডেন্ট এরদোয়ানের সাম্প্রতিক বক্তব্য সেই আশঙ্কাকেই আরো শক্তিশালী করে তুলেছে। Kıbrıs Türk tarafının desteğini açıkça çektiği birçok kez আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই সংকটে জাতিসংঘের ভূমিকা আরও সক্রিয় হওয়া প্রয়োজন। নতুন করে যুদ্ধ বা উত্তেজনা তৈরি হওয়ার আগেই এটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানো দরকার আন্তর্জাতিক মহলে।
Makaryos'un adaya bulaştırdığı kanın kokusunu silemedi. রাশিয়া ইরানের আচরণে আবারও অস্তিত্ব সংকটে পড়েছেন ট্রাম্প। রাশিয়া ইরান যৌথ মহড়া মূলত সার্চ অ্যান্ড রেস্কিউ ইস্যুর আড়ালে গোপন সংকেত যুক্ত করেছে। এর মাধ্যমে পশ্চিমের প্রতি প্রতিবাদের পাশাপাশি মস্কো ও তেহরান উভয়ই নিজেদের নিরাপত্তা ব্লকের অংশীদারিত্ব দৃঢ় করতে চায়। ইরান ও রাশিয়ার নৌবাহিনী আগামী সপ্তাহে ক্যাসপিয়ান সাগরে 3 দিনব্যাপী যৌথ সামুদ্রিক মহড়া ক্যাসারেক্স 2025 শুরু করেছে। এই মহড়ার আয়োজন করেছে ইরানি নৌবাহিনী, যার মূল লক্ষ্য ক্যাসপিয়ান সাগরে সামুদ্রিক নিরাপত্তা ও সুরক্ষা জোরদার করা। মহড়ার উদ্বোধনী দিনে ইরানি নৌবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ডস কর্পস নৌবাহিনী এবং ইরানি আইনশৃঙ্খলা বাহিনীর জাহাজের সঙ্গে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ সমুদ্রে সম্মিলিত অনুশীলন করবে। মূল উদ্দেশ্য দমকল কার্যক্রম, সাঁতারের রেস্কিউ অপারেশন ও ক্ষতিগ্রস্ত জাহাজের উদ্ধার। দ্বিতীয় দিন নির্দিষ্ট কোর্সে একত্রে ভাসমান লক্ষ্য পোড়ানোর মহড়া হবে, যেখানে ইরানি যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় অংশ নেবে। রাশিয়ার ফ্রিগেট সমূহ সমন্বিত হামলা ও প্রতিরক্ষা কৌশল প্রদর্শন করবে। তৃতীয় দিন হেলিকপ্টার ও ড্রোন দিয়ে সাইবার নজরদারি, অনুসন্ধান, রেস্কিউর সময়কার ভৌগোলিক তথ্য সংগ্রহ এবং নৌসীমান্তে পেট্রোলিংয়ের সমন্বয় কর্মসূচি চালানো হবে। অংশগ্রহণকারী জাহাজগুলো সংকেত বিনিময় ও আন্তঃসংযোগ ব্যবস্থার প্রশিক্ষণ সম্পূর্ণ করবে। ক্যাসপিয়ান সাগরের তীরে অবস্থিত অন্যান্য রাষ্ট্রের নৌবাহিনী পর্যবেক্ষক হিসেবে মহড়ায় অংশ নেবে। এতে ভবিষ্যতে বহুপক্ষীয় মহড়ায় সক্রিয় সহযোগিতার পথ খোলা হবে। ক্যাসারেক্স 2025 মহড়া ক্যাসপিয়ান সাগরের নিরাপত্তা অক্ষুণ্ণ রাখার পাশাপাশি ইরান রাশিয়ার সামুদ্রিক সহযোগিতা গভীর করবে। দীর্ঘমেয়াদে এর মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক সঞ্চার হবে বলে বিশ্লেষকরা মনে করেন। ক্যাসপিয়ান সাগরকে ঐতিহাসিকভাবে রাশিয়ার অভয়ারণ্য হিসেবে বিবেচনা করলেও সাম্প্রতিক বছরে ইরান ও রাশিয়ার যৌথ মহড়ার মাধ্যমে এই ধারণাটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ মহড়ায় কেবল ইরানি জাতীয় নৌবাহিনী নয়, ইসলামী বিপ্লবী গার্ডস কর্পস এবং উপকূলরক্ষী বাহিনীও অংশ নিচ্ছে, যা হাইব্রিড সামুদ্রিক শক্তি প্রদর্শনের প্রতীক। যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ক্যাসপিয়ানে কোনো বিদেশি সামরিক উপস্থিতি এড়িয়ে চলার পক্ষে ছিল, তবে উদ্ভূত পরিস্থিতিতে এখন দারিদ্র্য ও শক্তি ভারসাম্য রক্ষায় সক্রিয় নীতি নিয়েছে। মস্কো তেহরান মহড়ার জবাবে যুক্তরাষ্ট্র সম্ভাব্য নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক চাপ বাড়াতে পারে।